নমস্কার বন্ধুরা, আমি সেবিকা চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আমার আজকের গল্প আশাপূর্ণা দেবীর নদীর চরে। এখন মুখের মধ্যে গালের হাড় দুটোই প্রধান হয়ে উঠেছে। চোখ দুটো যে একদা চোখে পড়বার মতো ছিল সে এখন আর বিশ্বাস হয় না। তারা যেন শুধু বিশ্বের সমস্ত ক্লান্তির প্রতীক সেজে কষ্টে তাকিয়ে আছে ঘুমের ঘরে তলিয়ে যাবার অপেক্ষায়। বুকের ওঠা পড়াটা সে আসন্ন ক্ষণের মুহূর্ত গুনছে যেন। কপালের চুলগুলো পাতলা হওয়ার দিকে এত দ্রুত ঝোঁক নিয়েছে যে মাথার দুপাশের সুপুষ্ট বেণু দুটোকে আকস্মিক লাগে। ওই বেণু দুটোতে হাত তুলে নেড়ে চেড়ে নিঃশ্বাস ফেলে বলে সুজাতা, চুলের বাহারটা গেল, ভারটা রইল। সত্যি ভারটা যে কেন রইল সেটাও আশ্চর্য। কম দিন তো ভুগছে না। প্রথম দিকে তেমন আমল দেয়নি সুজাতা। শুয়েছে, উঠেছে, বসেছে, আবার শুয়ে পড়েছে। হয়তোবা রাধুনিকে বলেছে নিজে যা পারিস করগে যা। অথচ নীলেন্দু ডাক্তার কথা তুললে বলেছে মাথা খারাপ, মনে হচ্ছে ভেতরে চাপা অম্বল হচ্ছে, এ তার দুর্বলতা। বলেছে রাতে একটু কেমন ঘাম হচ্ছে, এ তার অবসন্নতা। কিন্তু ক্রমশ শোয়াটাই বাড়তে লাগলো। তখন তোড়জোড় করে ডাক্তার আনা হলো। ডাক্তার এসে বিছানায় একমাত্র নির্দেশ দিল। আগে বলেছিল 1.5 মাস শুয়ে থাকুন, কমপ্লিট রেস্ট, উঠে বসা পর্যন্ত না, ব্যাস সেরে যাবেন। হ্যাঁ তাই বলেছিল আগে। বাবা একেবারে শুয়ে। সুজাতা উড়িয়ে দিতে চেষ্টা করলো ডাক্তারের বোকামিকে, ডাক্তারের পাগলামিকে। ওরা ওরকম বলে বোকার রাজা। নীলেন্দু বলে ওরা মোটা মোটা টাকা ব্যয় করে যে বোকামিটুকু অর্জন করেছে সেটুকু সার্থক করতে দাও। তোমার রান্নাঘর, ভাড়ার ঘর, পুজোর ঘর, খাওয়ার ঘর পালিয়ে যাচ্ছে না কয়েকবার করে। বা 1-8 দিন হয় আলাদা কথা, তা বলে কোনো বাজে কথা নয়। সেব লক্ষ্মী মেয়ের মতো চুপটি করে শুয়ে থাকো, চোখটি বুঝে, ডিরেকশন পর্যন্ত দেবে না। মৌনী হওয়ার সাধনা করো তো। সুজাতা ভাবে পুরুষ মানুষরা এমন বোকার অবুঝ হয়, চাকর বাকরকে যে কিভাবে পিটিয়ে পিটিয়ে ঠিক পথে চালাতে হয় সে জ্ঞান যদি থাকতো। অজ্ঞান পুরুষের অজ্ঞানতাকে অবাস্তব বলে উড়িয়ে দিয়ে জ্ঞানী মহিলার ভূমিকা নিতে পারে সুজাতা। নীলেন্দুর অনুপস্থিতিতে সুবর্ণ সুযোগটুকুতে কি রান্না হবে, কতটা দুধ নেওয়া হবে, কোন বেলায় কি মাছ, কোন বেলায় মাংস, শুধু এইটুকু নির্দেশ দিয়ে ক্ষান্ত হতো না। ওর সামনে এনে এনে দেখাতে হতো ময়দার মাপ, মশলার মাপ, কুটনোর মাপ। রাধুনী ছেলেটা অবশ্য তা সত্ত্বেও যথেষ্ট পরিমাণে উল্টোপাল্টা করে বসতো এবং যথেষ্ট পরিমাণে বকুনিও খেয়ে মরত। কারণ বকতে গিয়ে খেমে নিয়ে উঠলেও নীলেন্দু আর শুভর খাওয়া দাওয়ার এদিক ওদিক হলে বকতে ছাড়তো না সুজাতা। যাকে বকত শেষ পরে তাকেই আবার ইশারা করত পাখার স্পিড বাড়িয়ে দেওয়ার জন্য। 8 বছরের শুভেন্দু তখন মাকে চোখ পাকিয়ে শাসন করে আসতো। বলতো বাবাকে বলে দিচ্ছি রোশো। কিন্তু 1.5 মাসের ছলনা আস্তে আস্তে ক্যালেন্ডারের খান 4-5 পাতা উড়িয়ে নিয়ে চলে গেল। বিছানা থেকে ওঠা হলো না সুজাতার। ডাক্তারের পর ডাক্তার বদল হতে লাগলো, চিকিৎসার পর চিকিৎসা। সঙ্গে সঙ্গে মনেরও বদল হতে থাকলো। মশলা, ময়দা, মাছ, দুধ ক্রমশ একটা অর্থহীন শব্দে পরিণত হলো। রান্নাঘর, ভাড়ার ঘর, ঠাকুর ঘর তাদের পরিচিত চেহারা হারিয়ে ধূসর শূন্যতায় মিলিয়ে গেল। সুজাতা যে কোনোদিন ওসব জায়গায় গিয়েছে তাই যেন ভুলে গেল। ভুলে গেল ওই কেন্দ্রটিকে পাক খেতে খেতেই সারাটা দিন কেটে যেত তার। আর সেই যাওয়াটাকে অন্যায় মনে হতো না। এখন নিজের কাজে চাকর বাকরকে না পেলে অথবা যথা সময়ে পণ্য সামগ্রী না পেলে পাখির মতো চেঁচিয়ে ওঠে,
কি এত রাজকার্য হচ্ছে ওখানে? কি যে এত সংসারের কাজ! পুরনো অভ্যাসে যদি কোনোদিন রাঁধুনি ছোকরা খাবার জিনিস কোনো কিছু দেখাতে আনে, হাত নেড়ে বিদায় করে দেয় তাকে সুজাতা। নয়তো বলে, রুগীর ঘরে আনতে হবে না ওসব। ছেলে এসে একটু বসলে বলে, ও ঘরে যাও। এটাও বলে, এই ঘরে বসলে কষ্ট হবে বাবা, এই দমবন্ধ ঘরে বসতে হবে না। শুধু নীলেন্দুর প্রত্যাশাতেই দিন রাত মুহূর্তগুলি আবেগে থরথর করে, অভিমানে মলিন হয়। সুজাতার জন্য যে অনেক খরচ হচ্ছে সে কথা এখন আর ভাবে না সুজাতা। নীলেন্দু যে আরও অনেকক্ষণ ওর কাছে থাকছে না সেটাই বলে, কখনো অভিমানে, কখনো হতাশায়, কখনো ক্রোধে, কখনো ক্ষোভে। কিন্তু নীলেন্দুর বা সময় কোথায়? নীলেন্দুর কি কম কাজ বেড়েছে? বাড়িতে গৃহদেবতা আছেন। নীলেন্দু ঠাকুমার আমল থেকে তার সেবার ভার ঠাকুমা থেকে মা, মা থেকে বউতে বর্তেছিল। এখন নীলেন্দুকেই সে ভার নিতে হয়েছে। অনভ্যস্ত হাতের কাজে সকাল সন্ধ্যা অনেক সময় ব্যয় হয়। সে সময়টুকু সুজাতার কাছে অমূল্য। তাছাড়া নীলেন্দুকে শুভেন্দুর প্রয়োজনের ঘরেও রাখতে হয় কিছুটা সময়। শুভেন্দু কি খেলো, কি পড়লো, বই কোথায় ফেললো, পেন্সিল কোথায় রাখলো? একটা মাত্র ছেলে। সুজাতা সর্ববিধ ব্যাপারে সব কিছু তার হাতে জুগিয়ে জুগিয়ে শৈশবের গণ্ডি পার হতে দেয়নি তাকে। এখন তার খেসারত দিতে হচ্ছে নীলেন্দুকে। তবু তা সত্ত্বেও কষ্ট হচ্ছে বই কি শুভেন্দুর, খুবই হচ্ছে। নীলেন্দুর কষ্টের একশেষ হাওয়া দিয়ে তার সেই কষ্ট পাওয়াকে রোধ করা যাচ্ছে না। ধোপা এলে নীলেন্দুকেই দেখে শুনে দিতে হয় কি কি দেওয়া যাবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় নীলেন্দু হয়তো শুভর ফসা ফসা জামা প্যান্টগুলো আলনা থেকে টেনে নিয়ে ধোপা বাড়ি পাঠিয়ে দিয়েছে, আর ময়লা ময়লা জামা কাপড়গুলো খানিক পরে এখান ওখান থেকে আবিষ্কৃত হচ্ছে। অর্ধেক দিনে রাত্রে শুভ ঘুমিয়ে পড়ার পর বামুন ঠাকুরের খেয়াল আসে, দাদাবাবু দুধ খায়নি। শুভ স্কুলে চলে যাওয়ার পর ঘোষণা করে, দাদাবাবু টিফিন বক্স ফেলে গিয়েছে। বিছানার বাসিন্দা সুজাতার কানে আসে সবই। এনার্জির অভাবে সে নিয়ে সে আর অভিযোগ করে না। শুধু তার সেই চোখ দুটো যা একদা চোখে পড়বার মতো ছিল তা থেকে নিঃশব্দে জল গড়িয়ে পড়ে। অবশেষে একদিন কথাটা পারল, এভাবে আর কতদিন চলবে? সুনীলাদিকে একটা চিঠি লিখে দেখো না। প্রস্তাবটা নতুন নয়, মাঝে একবার কথাটা উঠেছিল। সুজাতাই বলেছিল, সুনীলাদিকে লিখব, কিছুদিনের জন্য এসে থাকতে। হ্যাঁ, তখনও সুজাতা নিজে হাতে চিঠি লিখতে পারত, আর তখনও আশা করত কিছুদিনের জন্য। তা নীলেন্দুই কি তাই করতো না? না করলে নীলেন্দু কেন তার প্রস্তাব সমর্থন করেনি? কেন বলেছিল? কি দরকার সুজাতা? আমাদের এই ছোট্ট মিষ্টি নিরিবিলির মাঝখানে ইচ্ছে করে কেন আবার ওসব? মিষ্টি আর থাকতে দিলাম কই? সুজাতা নিজের উপর অভিমানেই ছলছলিয়ে উঠল। তে তো বিষ করে ছাড়লাম। নীলেন্দু বলেছিল, মেয়েরা বড্ড বাজে কথা বলতে ভালোবাসে। কিন্তু এখন আর সে কথা বলল না। তারও যেন অহরহ মনে হচ্ছিল একজন কারো হাতে ভারটা তুলে দিলে বাঁচি। আশ্চর্য, যে কাজগুলো কোনোদিন চোখে পড়েনি, কাজ বলে কেউ চোখে পড়তে এলে হাসি পেয়েছে। সে নিতান্ত তুচ্ছ কাজগুলি যে এত ভারী, রান্নাঘর, ভাড়ার ঘর, খাবার ঘর, পুজোর ঘর, এই চারটিকে কেন্দ্র করে যে কর্মপ্রবাহ চলে, সেই প্রবাহ যে দেখতে নিরীহ হয়েও ভিতরে তার এত উত্তাল তাকে জানত। হাঁপিয়ে উঠেছিল নীলেন্দু। তুচ্ছের ভার কি পীড়া ভার! এখানে দেহটাকে যতটা না ক্লান্ত করে তার থেকে অনেক বেশি ক্লান্ত করে মনকে। সেই ক্লান্ত মন নিয়ে নীলেন্দু হাতড়ে মরছিল মুক্তির উপায়। একটা কি মেয়ে ছেলে রাঁধুনি রাখা হবে? অথবা একটা রাত দিনের ঝি? চাকরটাকে কি বলবে, তোর বাড়ি থেকে কাউকে আনতে পারিস? সুনীলার কথাই কি মনে পড়েনি?
পড়েছিল, উল্লেখ করতে লজ্জা করছিল। যদি সুজাতা বলে, তখনই তো বলেছিলাম, তখন আমার কথা শুনলে সংসারের এই হাল হতো না। তাই সুনীলার কথা মনে এলেও মুখে আনেনি। আজ সুজাতা আবার বলতেই যেন হাতে স্বর্গ পেল। সুনীলার প্রকৃতির মধ্যে যে যে বিরক্তিকর বস্তুগুলি আছে, যার জন্য সুনীলাকে দূরে রাখতে ইচ্ছে হয়, সেসব আর মনে পড়ল না। তবে পূর্ব কথা স্মরণ করে নিয়ে একটু সামলে নিল। বলল, তা কিছুদিনের জন্য বললেও হয়। আজও নীলেন্দু কিছুদিন কথাটাই উল্লেখ করল, কিন্তু সুজাতা করল না। সুজাতা বিচিত্র একটা হাসির ভঙ্গি ফুটিয়ে বলল, কিছুদিন? নীলেন্দু এসব কথায় ভয় পায়। ভয় পায় মৃত্যুর প্রসঙ্গ নিয়ে পরিহাসে। হয়তো সব পুরুষই ভয় পায়। মেয়েরা অবলীলায় যে কথা বলতে পারে, পুরুষ তা শুনতেও বিব্রত হয়। তাই নীলেন্দু ওই বিচিত্র হাসির শব্দটা শুনতে না পাওয়ার ভান করে তাড়াতাড়ি উঠে বলে, তাহলে একটা পোস্টকার্ড লিখে দিই, নাকি খামই দেব? যেন এই খাম আর পোস্টকার্ডের সমস্যাটাই বড় সমস্যা। সুজাতা চোখ বুঝে বলে, যা ভালো বোঝো করো। হ্যাঁ, এখন এই ধরনের কথাই বলে সুজাতা। এখন ভুলে গেছে প্রত্যেকটি কথাতেই সে নীলেন্দুকে বলতো, তুমি থামো তো, তুমি কি বোঝো? হ্যাঁ, তুমি যা বুঝবে সে কথা বুঝতে আমার আর বাকি নেই। এখন নীলেন্দু যা ভালো বোঝো। নীলেন্দু ভালো বুঝে একখানা খামেই চিঠি দিল তার মামাতো দিদি সুনীলাকে। সুজাতা অবস্থা বুঝিয়ে মিনতি করে, আবার চালাকিও করলো একটু। লিখল, সুজাতা তো অসুখে পড়ে অবধি তোমার কথা বলছে। আমি তাকে বললাম, কেন তাকে শুধু শুধু কষ্ট দেওয়া? তুমি তো বলতে গেলে সংসার ত্যাগী বৈরাগিনী, তোমাকে আর কেন? সুখের সময় মনে পড়ে না, মনে পড়ে শুধু অসুখের সময়। সে কথা শুনিলে ভাবতে পারে। সেটাই তো নিজে থেকে লিখে নিজেকে সাফাই করে রাখে। বাস্তবিকই আবাল্য বিধবা সুনীলা নীলেন্দুর মাতৃকুলে ছাই ফেলতে ভাঙা কুলো। মায়ের সংসারে যখন অসুবিধায় পড়ে তখন সুনীলাকে স্মরণ করে, তখন তোয়াজও করে। আবার সংসারের অবস্থা সহজ হয়ে এলেই আড়ালে মন্তব্য শুরু হয়, বাবা, উনি যে দেখছি আর নড়তেই চান না। উনি কি ভেবেছিলেন চিরস্থায়ী বন্দোবস্তে এখানে আনা হয়েছিল ওকে? বাবা, কি করে যে এখন সস্থানে প্রস্থান করানো যায়। এসব মন্তব্য কি শুধু মানুষ অকৃতজ্ঞ বলেই বলে? না, অতটা দোষ মানুষকে দেওয়া সঙ্গত হয় না। সুনীলার গুণই ওর সব আত্মীয় স্বজনকে অকৃতজ্ঞ জীবে পরিণত করে। সুনীলার এক মস্ত গুণ, পরের সংসারকে নিজের মতো ভাবা। আর সেই গুণে সুনীলা প্রথমে উচ্ছ্বসিত প্রশংসা পায়, আর অপর্যাপ্ত আদর পায়, আর ক্রমশ দু চোখের বিষ হয়। ভরা নদীর স্রোতে পড়লে লোকে তো পচা বাঁশখানাকেও বুকে ধরে, তা বলে ডাঙায় উঠে তো আর সেই পচা বাঁশ বুকে বেঁধে বেড়ানো যাওয়া যায় না। অবেলির বাড়িতে সুনীলা যখন এসে পড়ে তখন সংসার মাথায় করে, তখন ধন্যি ধন্যি পড়ে। কিন্তু নির্বোধ সুনীলা সংসারের বিলি ব্যবস্থা হয়ে যাবার পরও সংসারকে মুঠোয় রাখতে চায়। সে মাতব্বরি, সেই মুরব্বিয়ানা কে পারে সহ্য করতে? নীলেন্দুর মার শেষ অসুখের সময়ও সুনীলাকে আনতে হয়েছিল, নাইনে উপায় ছিল না। সুজাতার কোলে তখন শুভেন্দু, মাস কয়েকের বাচ্চা। নীলেন্দুর মা তো সুনীলার পিসি, পিসির সেবা যত্ন করবে, এতে আশ্চর্যের কিছু নেই। না, আশ্চর্য হয়ে যাবার মতো ক্যাপাসিটি সুনীলা অনেক দেখালেও তখন কেউ আশ্চর্য হয়নি। আশ্চর্য হলো যখন দেখা গেল পিসি মরে যাবার পরও, শ্রাদ্ধ শান্তি চুকে যাবার পরও রয়েই গেল সে। ফিরে যাবার কথা উচ্চবাচ্যও করল না। পিসির পরিত্যক্ত ঘরটায় পিসির শোয়া চৌকিতেই শোয়। পিসির রান্নার সেটটা কি কাজে লাগায় তার রান্নার কাজে,
আর বাকি সময়টা চরকি ঘোরে। তখন চাকর ছিল না, একাধারে গৃহিণীর, ভৃত্যের, রাঁধুনির এবং ধোবার পাট নির্ভুলভাবে উতরে দিয়ে গিয়েছে সুনীলা। মনে হয়নি কোনোদিনও এ বাড়িতে সে ছিল না। কিন্তু ক্রমশ সুজাতার কোলের বাচ্চা দাঁড়াতে শিখল, আর শাশুড়ি থাকাকালীন যে বাসনার ফুলগুলি তার কোরকে রূপে ছিল সেগুলো বিকশিত হওয়ার জন্য আন্দোলন শুরু করে দিল। অতএব সুজাতা আড়ালে বরকে বলবে না কেন? সুনীলাদি কি তাহলে এখানে মার পোস্টটাই দখল করবেন বলে ঠিক করেছেন? তুমি কি আনবার সময় পার্মানেন্ট পোস্টের আশ্বাস দিয়ে এনেছিলে? তবে এরা স্বামী স্ত্রী খুবই ভদ্র, মুখোমুখি কিছুই বলেনি, যা কিছু আড়ালে। তা তখন এদের বিধি তেমন বাম ছিলেন না। হঠাৎ একদিন বিনা চেষ্টাতেই আগাছার গাছটা নির্মূল হলো। সুনীলা নিজের ভাইয়ের বসন্ত হলো। চলে যেতে হলো সুনীলাকে। সেখানকার ইতিহাস কিন্তু সংক্ষিপ্ত। মাস 2 পরেই শোনা গেল সুনীলা নাকি বাপের বাড়ির দরজায় গোড়ালি ঠুকে বলে গেছে, আর যদি কখনো এই ভিটে পদার্পণ করি তো আমি ইত্যাদি। তদবধি সুনীলা বৈদ্য বাড়িতে শ্বশুরের ভাঙা ভিটেতে গিয়ে বসবাস করছে। ভাসুরপোড়া 20টা করে টাকা পাঠায়, ভাগ্নে নাকি মাঝে মাঝে কিছু দেয়, আর নীলেন্দিও মামাতো দিদির বিদায় হওয়ার কৃতজ্ঞতা স্বরূপ 10 টাকা করে মানি অর্ডার করে। হয়তো সেই মানি অর্ডারের রসিদই অসময়ে স্মরণ করার পক্ষে বুকের বল। সুনীলা এলো। এই 8 বছরে সুনীলা দেখতে ডবল বুড়ি হয়ে গেছে। কিন্তু আশ্চর্য, সুনীলার স্বভাবে কোনো পার্থক্য আসেনি। গাড়ি থেকে নেমেই সে এমন স্বাচ্ছন্দ্য ভঙ্গিতে চাকর বাকরকে হাঁক ডাক শুরু করে দিল, মনে হলো বুঝি এখনই গঙ্গা নিয়ে ফিরছে। তুলসী গাছের গয়াপ্রাপ্তি নিয়ে বেশ কিছু কড়া মন্তব্য করল বটগাছটাকে উদ্দেশ্য করে। রান্নার শেষেও উনুনটা কেন এক বুক কয়লা নিয়ে জ্বলে পড়ে মরছে তার কৈফিয়ত চাইল ঠাকুরের কাছে। রোসো, তোমাদের সবাইকে মজা দেখাচ্ছি। ভারী স্বরাজ পেয়ে গেছো না? বলে সকলের মনের ওপর একটি করে ইঞ্জেকশনের সুচ বিধিয়ে দিয়ে নাইতে চলে গেল। নে এসে ভিজে কাপড়ে রোগীর ঘরে এসে ঢুকবে, তাতে দুপক্ষেরই বিশুদ্ধতা বজায় থাকবে। নিষ্ঠাবতী বিধবার কাছে রোগী অস্পৃশ্য, রোগীর কাছে বাইরের ধুলো অস্পৃশ্য। এই জটিল সমস্যার সুনিশ্চিত সমাধান হচ্ছে স্নানান্তে আর্দ্র বস্ত্র। সুজাতা অনেকক্ষণ থেকে সারা শব্দ পাচ্ছিল, আর এই ঝিমিয়ে পড়া বাড়িতে হঠাৎ প্রাণের এই ধ্বনি ভালোই লাগছিল তার। একদা যে ওই মানুষটাকে বিষ লেগেছিল তা মনে পড়ছিল না। অভ্যর্থনার জন্য মানসিক প্রস্তুতি করছিল, তবু ঘরে ঢুকতেই প্রথম কথা বলল, ভিজে কাপড়, শীত করছে না? প্রায় শিউরেই উঠল। সুনীলা নিজস্ব ভঙ্গিতে বলল, নাও কথা, ভূতের আবার জন্মদিন। বলি তোরে কি হাল হয়েছিল? একেবারে নিজেকে শেষ করে দিয়ে বসে আছিস। বলি এতদিনে দিদিকে মনে পড়লো কেন? সময় থাকতে ডাকলে কি হতো লা? সুজাতা সেই হাড় বার করা হা বড় হয়ে যাওয়া মুখ থেকে একটা অদ্ভুত হাসি হেসে বলল, এই তো ঠিক সময় তো ডাকলাম। তোমার হাতে সংসারটা তুলে দিই, নিশ্চিন্তে মরতে পারবো। সুনীলা 60 করে উঠল। তবু কেন কে জানি তার সর্বাঙ্গে যেন একটা অজানা স্বাদের রোমাঞ্চ লাগলো। সংসারের কন্যা করার জন্য অনেকে ডেকেছে সুনীলাকে, কিন্তু সংসারটা তার হাতে তুলে দেওয়ার জন্য তো কেউ কখনো ডাকেনি। পাকা পাকা কথা কোস না বাপু, গা জ্বলে যায়, রোগ মানুষের হয় না বলে জোর একটা আশ্বাস দিয়ে রোগীর ঘর থেকে সরে সংসারকে হাতে মুঠে আনবার জন্য সর্বশক্তি প্রয়োগের সাধনা শুরু করলো সুনীলা। বিছানায় শুয়ে শুয়ে আবার সুজাতা ঝাপসা হয়ে যাওয়া একটা জগতের বার্তা পেতে থাকে। শুনতে পায় অন্তত 6 মাস নাকি ঝুলঝাড়া হয়নি, খাবারের টেবিলের ওপর নাকি 10-20 দিনের তরকারির দাগ মাখামাখি, হাঁড়ি করা তলার দিকগুলো নাকি ইহ জীবন আর মাজা হয় না। উঠোনে 3 ইঞ্চি শ্যাওলা, রান্নাঘর দেখে কান্না আসছে। আর ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরকে গর্ব করবো কি?
ঘরটাকেই গড় করতে ইচ্ছে করে, তবু তো ভাড়ার ঘরে ঢোকেনি এখনো। সুনীলার উচ্চ গ্রামের ঘোষণা শোনা যাচ্ছে। ভয় ঢুকছি না, বলি তোরা মানুষ না ভূত রে? হ্যাঁ, মায়ের না হয় অসুখ করেছে, তোরা তো আর মরিসনি। বলা বাহুল্য, টার্গেট সেই বালক ভৃত্য দুটি, যারা এই এক বেলাতেই সভয় সিদ্ধান্ত করেছে এ বুড়ি থাকলে আমরা পালাবো। নীলেন্দু এ ঘরে এসে চুপি চুপি বলে, সুনীলা দিটা শুরু করেছে না, ছোড়া দুটো না পালায়। সুজাতা গভীর একটা নিঃশ্বাস ফেলে, বলে, পালালেও কোনো দুঃখ নেই ওর, এই সংসার উনি একাই হেলাই করতে পারেন। তা যা বলেছ, এই একদিন এই বাড়ির চেহারা ফিরিয়ে দিয়েছে। আমার তো লজ্জাই করছে এতদিন এই অবস্থা করে রাখার জন্য। তুমি আর কি করবে? আর একটা নিঃশ্বাস পড়ে সুজাতার। সুনীলার কিন্তু নিঃশ্বাস ফেলবার অবকাশ নেই। সুনীলা শেষ রাতে উঠে মাঝরাতে শোয়ে রাধুনিটাকে তাড়িয়েছে। বলা যায় না চাকরটাকেও সেই পথে পাঠাবে কিনা। সুনীলা শুভেন্দুকে হাতে তুলে নিয়েছে নীলেন্দুকে। ওদের যে কখন কি প্রয়োজন ওদের আগে সুনীলা জানে। সুনীলা যেন এক নতুন রসে ভাসছে। নিজের বলে কোনো সংসার ছিলই না কোনোদিনও, পরের সংসারে খেটেছে, কিন্তু এমন নিঃস্বপত্ন রাজ্য কোথায় পেয়েছে? সুজাতার আমলে কখনো এ বাড়িতে বড়ি দেওয়া হয়েছে বলে মনে পড়ে না আচার আমসত্ত্বের তত্ত্ব। গুল ঘুটের কথাই বা কে কবে ভেবেছে? এত রকমের যে রান্না আছে তাই বা কে জেনেছে? খাবার লোক বলতে তো নীলেন্দু আর ওই সুজাতার নার্সটা, ইদানিং যাকে রাখা হয়েছে। সুনীলা যদিও বলেছিল, ওকে আবার পোষা কেন, আমি থাকতে। ডাক্তারের নির্দেশ জানিয়েছিল নীলেন্দু। অসুখটা পুরনো, সুনীলা রান্নাবান্না করে, নাচ হওয়াই ভালো, অতএব রান্নার পদই বাড়ায় সুনীলা। সুজাতাও অবশ্যই খায় কিছু কিছু, বলে মুখটা ছাড়লো। সুনীলা মহোৎসাহে পরের দিন আরও বেশি কিছু ব্যবস্থায় মন দেয়। নার্স মানে মেয়ে মানুষ, এবং মেয়ে মানুষের পক্ষে পরিস্থিতি বুঝতে এক বেলাই যথেষ্ট। সুজাতার নার্স বলে, এই জন্যই বলে অতি ঘরন্তে না পায় ঘর। কি বলেন বৌদি? এখানে ঘোর সংসারী মানুষের আপন সংসার বলতে কিছু নেই। সুজাতা নিঃশ্বাস ফেলে বলে, থাকলেই কি ভোগ করা যায়? সুজাতা তাকিয়ে তাকিয়ে দেখে নীলেন্দুর গালে মাংস লেগেছে। নীলেন্দুর চেহারায় আগের চাকচিক্য, আর কোনো ময়লা গেঞ্জি পরতে দেখা যায় না নীলেন্দুকে, বা ময়লা পাজামা। আর শুভেন্দু তো রীতিমতো মোটাই হয়ে গেল। মার অসুখের পর থেকে সেই যে একটা হতাশ হতাশ হাবভাব দেখা গিয়েছিল, সেটা অন্তর্হিত হয়েছে। উৎফুল্ল দুরন্ত বালকের পর্যায়ে ফিরে এসেছে সে। সুজাতা বিছানায় পড়ে পড়ে শোনে শুভেন্দুর উচ্চরব, পিসি পিসি, ও পিসি। সুজাতা কি হিংসুটে? সুজাতার কানে কি উৎফুল্ল ধ্বনি মধুবর্ষণ করে না? কানে মধুবর্ষণ সুনীলরাই করে। সুনীলার বুক ভরে ওঠে। সুনীলা মনে মনে বলে, ভগবান, তুমি আমার জন্য এত রেখেছিলে তা তো জানতাম না। সুনীলা সংসার পেয়েছে, সন্তান পেয়েছে, একটা কর্তা পুরুষের ভাত জলের অধিকার পেয়েছে। সেই পুরুষটা তার ছোট ভাই মাত্র, তাতে কি? ভাই জিনিসটাই বা কি কম? মুখাপেক্ষিত, দিদি দিদি করে হাফসে পড়ে তো। এসবের স্বাদ কবে পেয়েছে সুনীলা? আমি ছাড়া আর কেউ নেই এদের। এই যে কি অনাস্বাদিত আনন্দ রস, শেষ পর্যন্ত আমাকেই ওদের দরকার হবে। এর তুল্য রোমাঞ্চ আর কি আছে? আমাকে আর কেউ অবান্তর ভাববে না, আমাকে বিদায় করবার ছুতো খুঁজবে না, বাঁকা বাঁকা কথা শুনিয়ে আমাকে বোঝাবে না তোমার প্রয়োজন ফুরিয়েছে। ঈশ্বর, তুমি ধন্য। এবার আমাকে হাসপাতালে দাও। সুজাতা বলে, এতদিন ভাবতাম বিছানায় শুয়ে শুয়েও বুঝি তোমাদের দেখছি,
এখন তো আর দেখারও প্রশ্ন নেই। হাসপাতালের কথা এর আগেও ডাক্তার বলেছে। নীলেন্দু বলেছে কত নতুন নতুন ওষুধ আবিষ্কার হয়েছে, কত নতুন চিকিৎসা পদ্ধতি গেলেই সেরে উঠবে। সুজাতা কাতরতা প্রকাশ করেছে। সুজাতা বলেছে, সেরে যে উঠব না সে কথা তুমিও জানো, আমিও জানি। আর কোথায় মরতে যাব, বাড়িতেই মরি। এটা নির্বোধের উক্তি। এর বিরুদ্ধে অনেক খণ্ডন আছে, তবু বড় সূক্ষ্ম জায়গা, বেশি বলা যায় না। আজ সুজাতা নিজেই বলল। অতএব বর আর ডাক্তার লুফে নিল কথাটা। যাত্রার আয়োজন শুরু হলো। শুনে সুনীলার বুকটা কাঁপতে থাকে, ভয় নয়, আনন্দের বেদনায়। রোগের বিছানায় পড়ে থাকুক, তবুও একজোড়া চোখ, সে চোখকে সমীহ করে চলতে হয় বই কি। কিছুতেই তো ভোলা যায় না যে এটা ওরই সংসার। এবার আর মনে রাখতে হবে না সে কথা। শোয়া রোগী, তা হোক। যাবার সময় সুনীলা সিঁদুর ছুঁয়ে দেয়, বলে, হলোই বা শরীর খারাপ, এ স্ত্রী মানুষ বাড়ি ছেড়ে বেরোচ্ছে। সুজাতা বলে, হ্যাঁ, জন্মের মতোই তো যাচ্ছি। 60 সুনীলা ধমকায়, কথার কি সিঁড়ি? স্বামী পুত্রের কথা ভাবছিস না? সুজাতা যাত্রাকালে দুষ্টুমির হাসি হাসে। ওদের তো তোমায় দিয়ে দিয়েছি, ওরা তোমার। এই ঘর বাড়ি জিনিসপত্র সবই তোমার রইল সুনীলাদি। জানি ওদের অযত্ন হবে না। সুনীলা রাগ দেখায়, বলে, ভালো হবে না, সেরে সুরে ফিরে সংসার বুঝে আমায় ছুটি দিবি, এই প্রার্থনা। কিন্তু সত্যিই কি সুনীলার এই প্রার্থনা? সুনীলা তো জানে কোন রোগের কি পরিণাম, কোন অবস্থার কি ফল। সুনীলা কি জানে না? ফিরে এসে কোনো দিনই আর নিজের জিনিস ফিরিয়ে নেবে না সুজাতা। তবু বলতে হয়, বলার জন্যই বলা। ওই তো নীলেন্দু কাঁদছে, সুজাতা কাঁদছে, শুভেন্দু কাঁদছে। বেঁচে থেকে চিরবিদায়ের এই দৃশ্য বড় করুণ। তবু মনের অগোচরে পাপ নেই, খুব মধুর, একটু নিশ্চিন্ততাও। কৃতজ্ঞতায় বিগলিত নীলেন্দু বলে, তুমি না হলে যে কি হতো সুনিধি, ভাবাই যায় না। শুভটাকে তো বাঁচানোই যেত না। সুনীলা সাবধানে বলে, সবই ভগবানের খেলা। ভগবানের খেলা বই কি, খেয়ালের খেলা। নইলে কেন সারা জীবন মরুভূমির বাড়িতে ফেলে রেখে এই প্রায় পৌরকালে সুনীলাকে কাকদিঘির মালিকানারা দিয়ে বসলেন তিনি? শুধুই কি রান্নাঘর ভাড়ার ঘরের একচ্ছত্র সম্রাজ্ঞিত্ব? আর কোনো পরম ঐশ্বর্য নেই? বিপত্নিক পুরুষ আর মাতৃহারা শিশুর মতো এমন অগাধ ঐশ্বর্য আর কি আছে সুনীলার মতো চিরবঞ্চিত বাল্য বিধবার কাছে? বিপত্নিক, মাতৃহীন, তাছাড়া আর কি? একটা টেলিগ্রাম আসতে যা দেরি। পিয়নের গলা শুনলেই সুনীলার হৃৎপিণ্ডটা লাফিয়ে ওঠে। সুনীলা তাড়াতাড়ি মনে করে নেয় রাতের জন্য কতখানি মাছ আর মাংস রান্না করা আছে ভাই আর ভাইপোর জন্য। সেগুলো তো যাবে। কিন্তু টেলিগ্রাম এলো না, এলো চিঠি। আর অবাক হয়ে শুনতে পেল সুনীলা নীলেন্দু উৎফুল্ল গলায় বলছে, দিদি, ও দিদি, খুব ভালো খবর আছে। ওকে যে অপারেশনটা করা হয়েছিল না, অদ্ভুত ভালো ফল পাওয়া গেছে তার, খুব তাড়াতাড়ি উন্নতি হচ্ছে, ডাক্তাররা অবাক হয়ে গেছেন নাকি। সুনীলা একবার শূন্য দৃষ্টিতে তাকায়, তারপর দৃষ্টিটা করুণ হয়ে আসে। ভাবে, আহা, এত বড় বয়সটাই হয়েছে, একেবারে অবোধ, বুঝছে না নেভার আগের প্রদীপ। আবার চিঠি আসে,
নীলেন্দু বিগলিত আনন্দে বলে, দিদি নিজে হাতে চিঠি দিয়েছে। লিখেছে খুব নাকি ওজন বেড়েছে, ডাক্তার ওকে বলেছে আপনি আমাদের একটি আশ্চর্য রেজাল্ট। পড়তে পারো চিঠিটা? সুনীলা শুকনো গলায় বলে, হাসপাতালের চিঠি, ও আর আমি কি নাড়াঘাটা করব, শুনলাম তো। একদিন শুভেন্দুর নামে চিঠি আসে। ছুটে আসে সে, পিসি, ও পিসি, মা আমায় চিঠি দিয়েছেন। সুনীলা কঠিন গলায় বলে, মার আর আদিক্ষেতার শেষ নেই, পরে কার্বরিক সাবান দিয়ে হাত ধুইও। এই বছরখানেক আগেও সুজাতা এই সংসারেই ছিল, এই রোগ নিয়েই ছিল। সে আর মনে পড়ে না সুনীলার। বলে, ওই ভালো থাকার দৃষ্টান্ত ঢের দেখলেম, বাঁচবেন তো কত, মিথ্যে আশার ছলনা। সুনীলা জানে সত্যি কি ঘটবে। সুনীলা সেই সত্যের পদধ্বনির আশায় দিন গোনে, মাসের পর মাস। অবশেষে শোনা যায়, আসে একদিন টেলিগ্রাম। সুনীলা শুনতে পায় পিয়নের হাঁকের পর নীলেন্দুর গলা। সুনীলা ঠাকুর ঘরের দরজায় গিয়ে বলে, ঠাকুর, আমার দোষ নেই, তুমি যা করেছ। তারপরেই হঠাৎ কান খাড়া করে কি যেন শোনে, বকশিস বকশিস দিচ্ছে নীলেন্দু পিয়নকে। নীলেন্দু কি হঠাৎ আশাভঙ্গের শোকে পাগল হয়ে গেল? তা পাগলের মতোই উচ্ছ্বসিত হয়ে আসছে নীলেন্দু। দিদি, ও দিদি, ডাক্তার বলেছে সামনের মাসে ছেড়ে দেবে, আর ভয়ের কিছু নেই, এখন শুধু। সুনীলা নিষ্পৃহ গলায় বলে, সুখের কথা, আহ্লাদের কথা, কিন্তু আমাকেও তো এবার ছাড়তে হবে নীলু। তোমাকে ছাড়তে? নীলেন্দু হা হয়ে তাকায়। তোমায় ছাড়তে হবে কি? সুনীলা আরো নীরস গলায় বলে, তা চিরকাল কি আমি তোমার সংসার আগলে বসে থাকবো? ভাঙা হোক গুঁড়ো হোক, শ্বশুরের ভিটের একখানা ঘর তো আছে, তাকে একেবারে ফেলে দিলেই বা চলবে কেন? নীলেন্দুর মুখটা কি নীল হয়ে গেল না পাঙাশ? যা হয় হোক, নীলেন্দুর মুখের দিকে আর তাকিয়ে দেখবে না সুনীলা। যারা তাকে এমন ভয়ঙ্কর ভাবে ঠকিয়েছে, তাদের কার মুখের চেহারা নীল হয়ে গেল না পাঙ্গাস হয়ে গেল, তা দেখবার দরকার নেই সুনীলার। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।